মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ আমরা এনআইএস বোর্ডের এইচএসের কেমিস্ট্রির গ্যাসের সূত্রাবলী চ্যাপ্টারটা পড়ব। চলুন শুরু করা যাক। তাহলে গ্যাসের সূত্রাবলী চ্যাপ্টারটা আমি পড়ার সময় ফার্স্ট আমি পদার্থ কাকে বলে তার কনসেপ্টটা জানবো। পদার্থ কাকে বলে? পদার্থ জিনিসটা কি? পদার্থ হচ্ছে কি? পদার্থ হচ্ছে যা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে যা ইন্দ্রিয় গ্রাহ্য মানে আমাদের শরীরে কি আমরা শরীরে অনুভূতি পাবো, ইন্দ্রিয় গ্রাহ্য। যা কী হবে? ইন্দ্রিয় গ্রাহ্য হবে এবং কী হবে? যা কিছুটা স্থান দখল করে। এক নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য হবে, ইন্দ্রিয় গ্রাহ্য হবে। দু নম্বর হচ্ছে যা কিছুটা স্থান দখল করে, স্থান দখল করে। যে কি হচ্ছে? যা ইন্দ্রিয় গ্রাহ্য, যা হচ্ছে কি কিছুটা স্থান দখল করে এবং যার একটা নির্দিষ্ট ভর আছে, ভর আছে। এই সমস্ত প্রপার্টিটা থাকলে তাকে আমি কি বলবো? পদার্থ। একদম ইন্দ্রিয় গ্রাহ্য, স্থান দখল করে, যার ভর আছে, সেটাকে কি বলবো আমি? পদার্থ। এবার পদার্থ কত রকম অবস্থায় থাকতে পারে? আমরা মেনলি মানে সাধারণত আমরা পদার্থকে তিন রকম অবস্থায় দেখি। কীরকম? পদার্থ সাধারণত কত রকম অবস্থায় থাকতে পারে? কঠিন, এক নম্বর। দু নম্বর হচ্ছে তরল, তরল। তিন নম্বর হচ্ছে কি? গ্যাসীয়। এখনও পদার্থের আরও অবস্থা আছে, প্লাজমা অবস্থা, আইনস্টাইন অবস্থা, সেইগুলো এই মানে 12 ক্লাসে বিবেচ্য নয়। তাহলে আমরা কী দেখব? পদার্থে কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থের এই কঠিন অবস্থাটা কীরকম? কঠিন অবস্থাটা কি? যেমন আমি এক টুকরো বরফকে আমি যদি হিট করি, কী হবে? এই কঠিন অবস্থাটা বরফ আছে, এটাকে আমি হিট করলাম, হিট দিলাম মানে তাপ দিলাম, যেটাকে বাংলায় বলি তাপ দিলাম। কঠিন জিনিসটাকে আমি তাপ দিলাম, সেটা কি হলো? বরফটাকে তাপ দিলে তরলে পরিণত হয়ে গেলো। তাহলে পদার্থের কি অবস্থাটা পরিবর্তন হয়ে গেলো? কঠিন থেকে কিসে কনভার্ট হয়ে গেল? একবারে তরলে। এবার এই তরল অবস্থায় যখন পদার্থটা আছে, সেইটাকে যদি আমি হিট দিই, সেইটাকে আমি আবার হিট দিলাম মানে তাপ দিলাম, তাপ দিলে সেটা কী হলো? গ্যাসীয় পদার্থের পরিণত হয়ে গেলো। তাহলে পদার্থের এই মেনলি এই যে তিনটে মানে অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়, আমরা জানি। তাদের আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস। মানে গ্যাসের যে ধর্মগুলো বা গ্যাসের যে সূত্রগুলো, সেই সূত্রগুলোকে নিয়ে আমরা আজ আলোচনা করব। এই গ্যাসের সূত্র, এই গ্যাসীয় অবস্থা, কোনো পদার্থ যে গ্যাসীয় অবস্থায় আছে তার জন্য প্রথমে ফার্স্ট গ্যাসের কি কি ধর্ম আছে আমি দেখব। মানে গ্যাসগুলো কি? গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। আকার বা আয়তন নেই মানে নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, আকার বা আয়তন নেই, আয়তন নেই। কেমন করে বুঝবো? আমি এই ঘরটার মধ্যে যদি একটা গ্যাস দিয়ে দিই, কী হবে? ঘরটার মধ্যে কী হবে? সমস্ত জায়গাটা ছড়িয়ে যাবে। তাহলে কী হবে? কোনো নির্দিষ্ট আকার বা আয়তন আছে কি? তাহলে নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, নির্দিষ্ট কোনো গ্যাসের আকার বা আয়তন নেই। ঠিক তরলের ক্ষেত্রেও কী হয়? তরলের ক্ষেত্রে কী হয়? যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। শুধুমাত্র কঠিন পদার্থের কী হয়? নির্দিষ্ট আকার বা আয়তন আছে। এবার গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব নিম্ন। আকর্ষণ বল গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম। এই জন্য কি হয়? এই জন্য এরা পাত্রের দেয়ালে অবিরত কি করে? অবিরত এরা ধাক্কা মারে। গ্যাসের অণুগুলোর আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য এরা পাত্রের দেয়ালে কি হয়? খুব অবিরত, খুব কম হওয়ার জন্য এরা পাত্রের দেয়ালে সবসময় কি হয়? ধাক্কা মারে। এরপর হচ্ছে কি? গ্যাসীয় অবস্থাকে যদি আমরা উত্তপ্ত করি, কি হয়? গ্যাসীয় অবস্থা উত্তপ্ত হওয়ার ফলে গ্যাসের অণুগুলো কি হয়? ইতস্ততভাবে বিচরণ করে।
পাত্রের দেয়ালে কি হয়, ইতস্ততভাবে তারা বিচরণ করে। এরপরে গ্যাসের আর একটা ধর্ম হচ্ছে ব্যাপন ধর্ম। ব্যাপন ধর্ম, গ্যাসের ব্যাপন ধর্মটা কেমন? যেমন আমরা একটা ধূপকাঠি জ্বালালাম, আমরা দেখি যে ধূপকাঠিটা যদি মানে কোনো বাড়ির অন্য প্রান্তে জ্বালানো হয় তাহলে কি অপর প্রান্তে কি তার সুগন্ধটা পাওয়া যায়। এই যে ধর্মটা, এটা কার সাহায্যে আসে? এটা হচ্ছে গ্যাসের সাহায্যে আসে। গ্যাসের মাধ্যমে কি করি আমরা? গ্যাসের মাধ্যমে একটা ধূপকাঠির সুগন্ধি, যেমন একটা ধূপকাঠিকে কী করলাম, আমি বারান্দাতে রাখলাম, এক প্রান্তে বাড়ির বারান্দাতে এক প্রান্তে ধূপকাঠি জ্বালালাম, অপর প্রান্তে কি পাই? অপর প্রান্তেও সুগন্ধিটা পাই। এটা কী জন্য পাই? তাহলে গ্যাসের এই যে ধর্ম অনুসারে, যে গ্যাসের অণুগুলির এই যে ধর্ম অনুসারে যে জিনিসটা পেলাম, এটা হচ্ছে ব্যাপন ধর্ম। এই ব্যাপন ধর্মকে কাজে লেগে আমরা কি পেলাম? যে সুগন্ধিটা পেলাম। এরপরে হচ্ছে চাপ, গ্যাসের চাপ। গ্যাসের চাপ জিনিসটা কীরকম? একটা পাত্রের মধ্যে যদি আমি গ্যাস রাখি, যেরকম একটা পাত্র আছে, এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি গ্যাস রেখে দিয়েছি। এই 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 গ্যাসগুলো কি করছে? পাত্র দেয়ালে অনবরত ধাক্কা মারছে। এই অনবরত ধাক্কা মারার ফলে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এই চাপের যে সৃষ্টিটা হচ্ছে, সেই চাপটাকে বলছে গ্যাসের চাপ। এই গ্যাসের চাপ আমরা কি করে জানি? চাপ সমান কি জানি? বল বাই চাপ সমান, কোনো জিনিসের চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। মানে বল বাই ক্ষেত্রফল মানে কি? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় কোনো জায়গায়, প্রতি একক ক্ষেত্রফলে মানে যদি আমি এসআই পদ্ধতিতে বলি, তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যদি 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তখন তাকে কি বলা হয়? 1 পাস্কেল চাপ বলা হয় এই জায়গাটা। তাহলে কি হলো? যে এই পাত্রের মধ্যে যে সমস্ত গ্যাসগুলো আছে, সে প্রতিনিয়ত অনবরতভাবে এইগুলো একটা চাপের সৃষ্টি করছে। এই চাপটা নির্ণয় করার জন্য কি করা হয়? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে কি? কোনো একটা জিনিসের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি কি পাবো? ক্ষেত্রফল পাবো। আর বল সমান আবার কি জানি? ভর ইন্টু ত্বরণ বাই ক্ষেত্রফল। আমি এইখানে যে জিনিসটা পাই, বলের একক আমরা এসআই পদ্ধতিতে কি জানি? নিউটন। আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? কোনো জিনিসের সংজ্ঞা তৈরি করতে গেলে সবসময় নিচেটা কত হতে হয়? 1 দিতে হয়। তাহলে চাপটা নির্ণয় করার জন্য কি বলবো? তাহলে 1 মিটার স্কোয়ার এর মধ্যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রের মধ্যে যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রের মধ্যে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তখন তাকে 1 পাস্কাল বলে। এরপরে যে জিনিসটা আসছে এবার হচ্ছে বয়েলের সূত্র। জিনিসটা কি? বয়েলের সূত্র অ্যাকচুয়ালি বয়েল মানে কি আমরা জানি, যদি পাতি বাংলায় বলি, বয়েল মানে কি? ফুটানো।
ফোটানো মানে এইখানে উষ্ণতা, এই জায়গায় হচ্ছে উষ্ণতাটা কী করে রাখবো, আমি উষ্ণতা স্থির রাখবো, উষ্ণতা স্থির রাখবো। উষ্ণতা স্থির মানে টিটা হচ্ছে স্থির, উষ্ণতা মানে হচ্ছে টিটা হচ্ছে স্থির। এই অবস্থায় বলছে যে উষ্ণতাটাকে যদি স্থির রাখা হয়, মানে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতাটা আমি স্থির রাখি, মানে টিটা স্থির রাখি, তাহলে সেই গ্যাসের আয়তনটা কী হয় বলছে, সেই গ্যাসের আয়তনটা ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, সেই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, কোনো গ্যাসের ক্ষেত্রে আমি ধরলাম কোনো গ্যাসের কি হলো আয়তন ভি, কোনো গ্যাসের চাপটা হচ্ছে পি, চাপটা কি ধরলাম, পি ধরলাম, উষ্ণতাটা কি ধরলাম, টি ধরলাম। তাহলে উষ্ণতাটা কি রেখেছি আমি, ফিক্সড। উষ্ণতাটা কি লিখেছি, স্থির রেখেছি। এইখানে কি পরিবর্তন করছি, কোনো গ্যাসে কি বলছে উষ্ণতা স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে কি হয়, চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন, উষ্ণতাটা স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গাণিতিক ভাষায় এটা বলতে পারি ভি ভ্যারিজ অ্যাজ 1/p। ব্যস্ত অনুপাত মানে কি হচ্ছে 1/p। যদি বলতো সমানুপাত তাহলে ভি ভ্যারিজ অ্যাজ পি লিখতাম, কিন্তু এখানে বলেছে ব্যস্ত অনুপাত, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/p। আমরা আগের ক্লাসগুলোতে ভ্যারিজ যদি থাকে সেটাকে তুলতে গেলে কি করেছি, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তাহলে সেই কনস্ট্যান্টটা আমি নাম দিই কি, কে ইন্টু 1/p। কেটা কি হয়, আর কে নট ইকুয়াল টু 0 ইজ এ প্রপোর্শনাল কনস্ট্যান্ট। প্রপোর্শনাল কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক। এইটাকে তাহলে পিভি ইকুয়াল টু আমি কি পেলাম, পিভি ইকুয়াল টু কে। এইটা কার সূত্র পেলাম, বয়েলের সূত্র। অর্থাৎ কোনো গ্যাসের যদি উষ্ণতাটাকে আমি স্থির রাখি তাহলে সেই গ্যাসের আয়তনটা সেই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হলে কি লিখতে পারি, ভি ভ্যারিজ অ্যাজ 1/, ব্যস্ত অনুপাত মানে সেটা উল্টে যায়, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/p হয়ে গেল। আচ্ছা, ভি ভ্যারিজ অ্যাজ, তাহলে প্রপোর্শনাল চিহ্নটাকে তুলতে গেলে আমি কি একটা কনস্ট্যান্ট গুণ করি, তাহলে কে কনস্ট্যান্টে কি নিলাম, কে নট ইকুয়াল টু 0 ইজ এ প্রপোর্শনাল কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কার সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। আমরা কি পেলাম, বয়েলের সূত্রে পিভি ইকুয়াল টু কি পেলাম, বয়েলের সূত্রে পিভি ইকুয়াল টু কি পেলাম, কনস্ট্যান্ট। এবার আমরা কোনো একটা গ্যাস নিলাম, কোনো একটা গ্যাসের ঠিক আছে আয়তন হচ্ছে কি V1, চাপটা হচ্ছে তখন কি P1। তারপরে যদি চাপটা কোনো একটা অবস্থানে V2 হয়ে গেল, আয়তনটা V2 হয়ে গেল এবং চাপটা P2 হয়ে গেল, তাহলে আমি বয়েলের সূত্র অনুসারে এই জায়গাটা কি লিখতে পারি, P1 V1 ইকুয়াল টু কে, মানে হচ্ছে কনস্ট্যান্ট। আর এই যে এটা থেকে আমরা কি লিখতে পারি, P2 V2 ইকুয়াল টু কে, ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই দুটো রেজাল্টকে আমরা কি লিখতে পারি, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু ডট 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 P3 V3 এটসেট্রা, এইভাবে চলতে থাকবে। এই যে বয়েলের এই গাণিতিক সূত্রটা, এই গাণিতিক সূত্র দিয়ে আজকে আমরা একটা অঙ্ক করব। ঠিক আছে, যেমন একটা আমি অঙ্ক লিখছি বয়েলের সূত্রে, একটা গাণিতিক সূত্র দিয়ে একটা যে অঙ্কটা লিখছি সেটা হচ্ছে 760 mm
760 mm চাপে একটি গ্যাসের আয়তন $50 ml। স্থির উষ্ণতায়, এই যে স্থির উষ্ণতা কথাটা বলে দিল, স্থির উষ্ণতায়, এই যখনই কথাটা বললো স্থির উষ্ণতায়, তার মানে আমি কি লাগাবো, উষ্ণতা স্থির মানে বয়লের সূত্র লাগাবো। স্থির উষ্ণতায় গ্যাসটিকে সংকুচিত করে আয়তন আয়তন 20 ml করা হলো। তাহলে গ্যাসটির অন্তিম চাপ কত? গ্যাসটির অন্তিম চাপ কত বার করতে হবে? গ্যাসটির অন্তিম চাপ, তাহলে প্রথমটা বলে দিই যে 760 mm চাপে, তাহলে আমি P1টা পেয়ে গেলাম অলরেডি। P1 কত? 760 চাপে একটি গ্যাসের আয়তন মানে প্রথম যেটা বলে দেওয়া আছে, তাহলে V1টা পেয়ে গেলাম 50 ml। উষ্ণতা স্থির মানে আমি কার সূত্র লাগাবো? বয়লের সূত্র কি থাকে? স্থির উষ্ণতায় গ্যাসটি সংকুচিত করে আয়তন কি পেলাম? আয়তন পেলাম হচ্ছে, আমি আয়তনকে কি লিখি? ভি দিয়ে, V2 = 20 ml করা হলো। তাহলে গ্যাসটির অন্তিম চাপ কত? অন্তিম মানে লাস্টের চাপটা, মানে P2 = কত, এটা বার করতে হবে আমাকে। আমরা বয়লের সূত্র থেকে আমরা কি পেয়েছি? আমরা জানি P1 V1 = P2 V2। তাহলে আমি এইখানে যে ডাটাগুলো পেয়েছি, P1 কত আছে? 760 ইন্টু V1 জানি 50, P2 = কত? P2 হচ্ছে P2 রাখলাম, জানি না। V2 আমি কত জানি? 20। তাহলে এইখান থেকে আমি পেলাম কি? P2 × 20 = তাহলে P2 = 760 × 50/20, 0 কাটলাম, 2 38 830 কত হবে? 0 5 8 40 0 থেকে 4 5 19 1900 কি লিখবো? P2, তাই তো? P2 মানে হচ্ছে mm। তাহলে এটা হলো এর চাপ। তাহলে P2 = কি পেলাম? 1900 mm। গ্যাসীয় বয়েলের এই যে গ্যাসীয় সূত্র সম্পর্কিত আরও কিছু অঙ্ক আমাদের পরবর্তীকালে দেওয়া হলো। এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমাদের মুক্ত শিক্ষা কেন্দ্রে যে নাম্বারটি আছে, ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ।